ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়ে গেছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নির্বাচন কমিশন জানিয়েছেন 2 দফায় ভোট হবে, 23 তারিখ 23শে এপ্রিল এবং 29শে এপ্রিল। দেখুন, আমি ভোট কভার করছি সেই ছোটোবেলা থেকে। ভোটের নির্ঘণ্ট প্রকাশিত হলে একজন সাংবাদিক হিসেবে আমার বিশেষ উত্তেজিত এবং রোমাঞ্চিত বোধ করার কথা, কিন্তু আমি আদৌ তা করছি না। তার কারণ আমি মনে করছি যে এখানেই খেলাটা শেষ হচ্ছে না, এবং এর পরেও এই নাটকের বেশ কয়েকটা অঙ্ক বাকি আছে। সুতরাং সেই অঙ্কগুলো কিভাবে এগোয় সেটা না দেখে আমি বলতেই পারছি না যে অমুক তারিখে পশ্চিমবঙ্গে নির্বাচন হবেই। অর্থাৎ সেই কারণেই কিন্তু আমি আমার এই এপিসোডের নাম দিয়েছি পিকচার আভি বাকি হ্যায় দোস্ত। এ কথা বলছি কেন? দেখুন, নির্বাচন কমিশন তাদের যে কাজটা ছিল সেটা করে দিয়েছে। তারা বাকি আরও 4টি রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের নির্ঘণ্টও ঘোষণা করে দিয়েছে, এবং সেই নির্ঘণ্টের সঙ্গে বাকি যা যা কিছু হয়, গেজেটে কবে যাবে, কবে নমিনেশন শুরু হবে, কবে নমিনেশন উইথড্র করার করবে, কবে ভোট হবে, কবে ফলাফল ঘোষণা হবে, সব কিছু করে দিয়েছে রুটিন মাফিক। কিন্তু যে কাজটা করেনি সেটা হলো 60 লক্ষ ভোটারের ভাগ্য অনিশ্চিত রেখে কি করে এই ভোট গ্রহণ করা সম্ভব সেই প্রশ্নে নির্বাচন কমিশন ঢোকেইনি। কেন ঢোকেনি? তার উত্তরটাও খুব সিম্পল। সেটা হলো এই ব্যাপারটা আর নির্বাচন কমিশনের হাতেই নেই। সুতরাং যে বিষয়টা নির্বাচন কমিশনের হাতে নেই সেই বিষয়ে আগেভাগে নির্বাচন কমিশন মন্তব্য করবে কি করে? আমি দেখছিলাম এই কলকাতারই কোনো এক সাংবাদিক এই প্রশ্নটা করার চেষ্টা করেছিলেন, আর জ্ঞানেশ কুমার একটু মুচকি হেসে সেটাকে কিভাবে ডজ করতে হয় সেটাও দেখিয়ে দিলেন। জ্ঞানেশ কুমারের কোনো উপায় নেই, কেননা বিষয়টি এখন সম্পূর্ণভাবে আদালতের বিচারাধীন, আর সেটাও একেবারে নিম্ন আদালতের কোনো ঘটনা নয়, সর্বোচ্চ আদালতের ব্যাপার। সর্বোচ্চ আদালত একবার এই প্রক্রিয়ায় জুডিশিয়াল অফিসারদের নিয়োগ করে দেওয়ার পরে এবং এই গোটা বিষয়টা তত্ত্বাবধানের দায়িত্ব কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে দিয়ে দেওয়ার পরে নির্বাচন কমিশনের কাজ হলো এই সুপ্রিম কোর্ট যা বলবে এবং সেই মতো কলকাতা চিফ জাস্টিস যা বলবেন সেটাকে ইমপ্লিমেন্ট করা। দে আর নো লঙ্গার ইন দ্য ড্রাইভার সিট as far as the fate of 60 lakh voters are concerned. দেখুন, আপনারা কবে ভোট হবে সেটা দেখেছেন। আমি দেখলাম কবে নমিনেশনের শেষ দিন। প্রথম দফার ভোটের ক্ষেত্রে সেটা সম্ভবত 4 এপ্রিল, আর দ্বিতীয় দফার ভোটের ক্ষেত্রে 6 না 9 এপ্রিল, হোয়াট এভার। আমার প্রশ্ন হলো, আমাদের দেশের নির্বাচনী আইন অনুসারে যেদিনকে মনোনয়নের শেষ দিন বা প্রত্যাহারের শেষ দিন, তারপরে ভোটার তালিকায় আর কোনো সংশোধন করা যায় না। অতএব প্রশ্ন, এই 60 লাখ ভোটারের ভাগ্য কি তার মধ্যে নির্ধারণ করা সম্ভব? দেখুন, আমার কমন সেন্স পয়েন্ট অফ ভিউ হলো সম্ভব নয়। কেন নয় আমি সেটা এর আগে 2-1টা ভিডিওতে এক্সপ্লেন করেছি
আজকে নির্ঘণ্ট প্রকাশিত হয়ে যাবার পর এটাকে আরও একেবারে পিনপয়েন্টেড ডিসকাশন করা দরকার বলে আমি মনে করছি। প্রথম কথা ধরুন, এই 60 লক্ষর মধ্যে এখনো পর্যন্ত 17 লাখের ভাগ্য নির্ধারিত হয়ে গেছে। আজকে কত তারিখ? 15 তারিখ। কত দিন লাগলো এই 17 লাখ হতে? সেটা আপনারা হিসেব করে দেখুন। আমি বলেছি বারবার, আমি অঙ্কে কাঁচা। বাকি রইল কত? 43 লাখ। এই 43 লাখ অ্যাডজুডিকেশনের কাজটা আজকে 15 তারিখ থেকে ধরুন 6 এপ্রিল, তার মানে আগামী 21 দিনে অ্যাডজুডিকেশন পর্ব শেষ করতে হবে। সম্ভব কি সম্ভব না সেটা বলার জায়গায় আমি নেই, কিন্তু যে রেটে ডিসপোজাল হচ্ছে, অর্থাৎ দিনে একজন বিচারক 250, 275, কেউ কেউ আবার অত্যন্ত দক্ষ এবং কমিটেড হলে 300 পর্যন্ত কেস ডিসপোজ অফ করছেন নাওয়া খাওয়া ছেড়ে। এটা যদি হিসেব করা যায় তাহলে মনে হয় দেখা যাবে যে এই অ্যাডজুডিকেশন প্রসেসই নমিনেশন প্রত্যাহারের দিনের আসা পর্যন্ত হয়তো শেষ হবে না। তর্কের খাতিরে যদি ধরে নিই, সেই অ্যাডজুডিকেশনের প্রসেসটা শেষ হয়ে যাবে, কিন্তু সেখানেই তো ব্যাপারটা নিষ্পত্তি হচ্ছে না। তার কারণ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের গোয়ার্তুমির কারণে সর্বশেষ অর্ডারে সুপ্রিম কোর্ট বলেছে যে এই তালিকা থেকে যাদের নাম বাদ যাবে তারা একটা অ্যাপিলের সুযোগ অবশ্যই পাবেন। এবং যেহেতু জুডিশিয়াল অফিসাররা অ্যাডজুডিকেশন করছেন, অতএব প্রশাসনিক স্তরের কেউ অথবা সিভিল সাইডের কেউ তার অ্যাপিলে বসতে পারে না। সেই অ্যাপিল শুনতে পারেন একমাত্র কলকাতা হাইকোর্ট নিয়োজিত অ্যাপেলেট ট্রাইব্যুনাল। এই অ্যাপেলেট ট্রাইব্যুনাল, সুপ্রিম কোর্ট বলেছে, প্রতিটি ট্রাইব্যুনালের মাথায় একজন কলকাতা হাইকোর্টেরই প্রাক্তন প্রধান বিচারপতিকে রাখতে হবে পারলে, তার সঙ্গে 2 প্রাক্তন বিচারপতিকে জুড়ে দিতে হবে। আজকে 15ই মার্চ একটি ট্রাইব্যুনাল গঠনের কথাও ঘোষণা করা হয়নি। সেটা কিন্তু অকারণে নয়। ট্রাইব্যুনাল ছেড়ে দিন, যারা অ্যাপিল করবেন তাদের অ্যাপিল করার প্রসিডিওরটা কী হবে, অর্থাৎ কিভাবে তারা অ্যাপিল করবেন সে সম্পর্কেও কলকাতা হাইকোর্ট এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত নির্বাচন কমিশনকে জানিয়ে উঠতে পারেনি। এদিকে আমার কাছে খবর হলো যে অন অ্যান অ্যাভারেজ 40% ভোটার্স যাদের কেস অ্যাডজুডিকেটেড হচ্ছে তারা কিন্তু বাদ পড়ে যাচ্ছেন। অর্থাৎ 20 লাখে 40% কত হয় আপনারা হিসেব করে নিন। 60 লাখে কত হবে সেটাও হিসেব করুন। এবং তার মানে ফিগারটা যেটা দাঁড়াবে, মানে খারিজ হয়ে যাওয়া ভোটারদের নামের তালিকাটাও এত বড় হবে, হয়তো 15 লাখ হতে পারে, 20 লাখ হতে পারে, 25 লাখ হতে পারে, হু নোজ। তাদের প্রত্যেকের জন্য আপিলের রাস্তা খোলা। সেই অ্যাপিল ডিসপোজ অফ করবে ট্রাইব্যুনাল। এখনো পর্যন্ত একটাও ট্রাইব্যুনাল গঠিত হয়নি, প্রসিডিওর অফ অ্যাপিলই ঠিক হয়নি। এই অবস্থায় নির্বাচন কমিশন পড়েছে আতান্তরে, কেননা তারা জানে রাজ্যটির নাম পশ্চিমবঙ্গ। অ্যাপিলের পদ্ধতি চূড়ান্ত না করে, অর্থাৎ একটা পোর্টাল তৈরি না করে, তারা যদি সাপ্লিমেন্টারি লিস্ট একের পর এক ছাড়তে থাকে
তার সেটা একটা ভয়ঙ্কর ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন তৈরি করতে পারে। কেননা সেক্ষেত্রে দেখা যাবে কয়েক লাখ লোক খারিজ হয়ে গেছে, অথচ সুপ্রিম কোর্টের নির্দেশ মতো কোনো রকম পোর্টাল অথবা প্রসিডিওর ফর অ্যাপিল চূড়ান্ত হয়নি। সেই জন্যে আমার খবর হলো হয়তো আগামীকাল সিইওর অফিস থেকে চিফ জাস্টিসের কাছে চিঠি যাবে এক্সপ্লেইনিং যে কোথায় জিনিসটা আটকে রয়েছে। সিইওর দপ্তর প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট বের করতে পারে, তার জন্য যা প্রস্তুতি তারা নিয়ে ফেলেছে, কিন্তু তারা তো এখন দে আর সার্কামস্ক্রাইবড বাই দ্য ডাইরেকশনস অফ দ্য চিফ জাস্টিস অফ হাইকোর্ট। এটা ভালো করে বুঝতে হবে, নইলে জটিলতার মাত্রাটা বোঝা খুব কঠিন। সুতরাং চিফ জাস্টিস অফ হাইকোর্টকে বলতে হবে অ্যাপিলের মোডালিটি এই হবে, নির্বাচন কমিশন তারপর সেই মতো করে একটা পোর্টাল তৈরি করবে, এবং পোর্টাল তৈরি করে হয় সাইমালটেনিয়াসলি নয় পোর্টাল তৈরি হওয়ার একদিন পরে সাপ্লিমেন্টারি লিস্ট বের হোক, এটাই নির্বাচন কমিশনের অভিপ্রায়। আদারওয়াইজ যেহেতু এক্সক্লুশনের লেভেলটা খুব কম নয়, 40% অ্যাজ অফ ডেট, আমি যদি ধরে নিই যে শেষ পর্যন্ত 60 লাখের মধ্যে 30% বাদ হয়ে গেল, সেই সংখ্যাটা কত হবে? 18 লাখ। আমি যদি ধরে নিই এই 18 লাখের মধ্যে 50% উইল প্রেফার অ্যাপিল, আর 50% হয়তো হাল ছেড়ে বসে গেল, তাহলে কত ফিগার দাঁড়ায়? 9 লাখ। 9 লাখ লোকের অ্যাপিল ডিসপোজ অফ করার জন্য কটা অ্যাপেলেট ট্রাইব্যুনাল দরকার? যদি তর্কের খাতিরে ধরে নিই নির্বাচন কমিশনের নিয়ম অনুসারে এই মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনের মধ্যেই খেলাটা চুকিয়ে দিতে হবে, তাহলে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেটা অ্যাজ অফ ডেট অসম্ভব। ফলে বাকি ব্যাপারটা আর নির্বাচন কমিশনের হাতেই নেই। এই রকম একটা পরিস্থিতি পশ্চিমবঙ্গের আগে ভারতবর্ষের কোনো নির্বাচনে, সে বিধানসভা হোক কিংবা লোকসভা, তৈরিই হয়নি। ফলত ঠিক যে কারণে সুপ্রিম কোর্ট তাদের এক্সট্রা অর্ডিনারি পাওয়ার এক্সারসাইজ করে আন্ডার আর্টিকেল 142 অফ দ্য কনস্টিটিউশন বোধহয় জুডিশিয়াল অফিসারদের হাতে 60 লক্ষ ভোটারের ভাগ্য নিয়ন্ত্রণের দায়িত্ব তুলে দিয়েছেন, সেই দিন থেকে খেলাটা চলে গেছে তাদের হাতে। আগামী 23 তারিখ এসআইআর নিয়ে পরবর্তী শুনানি। আমার অনুমান যদি ঠিক হয় তাহলে আগামীকাল বা পরশুই আমরা হয়তো দেখব যে একটা নতুন কজ অফ অ্যাকশন তৈরি হয়েছে নির্ঘণ্ট প্রকাশিত হয়ে যাওয়ার ফলে। অনেক লোক হয়তো চিফ জাস্টিসের কাছে আবেদন করবেন যে একটা এক্সট্রাঅর্ডিনারি পরিস্থিতি তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে, যেখানে এখনো পর্যন্ত না বেরিয়েছে সাপ্লিমেন্টারি লিস্ট, না তৈরি হয়েছে ট্রাইব্যুনাল, না অ্যাপিলের পদ্ধতি কী হবে সেটা মানুষকে জানানো হয়েছে। তো এই পরিস্থিতিতে এতগুলো মানুষের ভোটাধিকার কেড়ে বা তাদেরকে অ্যাপিলের সুযোগ না দিয়ে ভোট হয় কী করে? কথার কথা, উদাহরণ হিসেবে আমি যদি বলি, যেমন শশী পাজার নাম অ্যাডজুডিকেশনে আছে, ধরুন আমার নামটাও আছে,
আমি তো এবার যদি দেখি এইভাবে ল্যাজে গোবরে অবস্থায় পড়ে গেছি, তাহলে সুপ্রিম কোর্টের কাছে গিয়ে আমি তো বলবই যে আমি এই ভোটে প্রার্থী হতে চাই, হুজুর আপনি বলে দিন যে আমি কিভাবে সেটা করতে পারব। আমার ভারতীয়ত্ব নিয়ে কোথাও কোনো সংশয় নেই। যে যে ডকুমেন্ট আপনারা দেখাতে বলেছিলেন সেগুলো তো আমি দেখিয়েইছি, তার উদ্বৃত্তও যদি কিছু ডকুমেন্ট দেখাতে হয় আমি সেই অবস্থাতেও আছি। তাহলে একজন ভোটারের ভোট দেওয়ার দাবিকেও অস্বীকার করার ক্ষমতা নির্বাচন আমাদের সুপ্রিম কোর্টের নেই। সাধারণত সুপ্রিম কোর্ট একবার নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়ে গেলে তাতে হস্তক্ষেপ করে না। সুপ্রিম কোর্টের উপর্যুপরি রায়ে আমরা দেখেছি এই প্রবণতা, কিন্তু সুপ্রিম কোর্টই বলেছে যে যেহেতু তারা রাজ্য সরকার এবং নির্বাচন কমিশন যুযুদান দুই পক্ষের কারোর উপরেই আর ভরসা রাখতে পারছেন না, there is a trust deficit, explicitly একদিন নয় পরপর দুদিন। সুতরাং it is also an extraordinary situation. So extraordinary situation demands by definition extraordinary solution. অতএব সুপ্রিম কোর্ট বিষয়টাকে কিভাবে দেখবে, নির্বাচনকে যখন দেখবে সময়ে করাটা কার্যত অসম্ভব, কিংবা সম্ভব কিন্তু সেটা সম্ভব করতে গেলে এত লক্ষ মানুষের অ্যাপিল করার অধিকার থেকে তারা বঞ্চিত হবেন, তখন সুপ্রিম কোর্টের সামনে কি রাস্তা খোলা থাকবে তার পূর্বাভাস আমার পক্ষে দেওয়া সম্ভব নয়, দেওয়া উচিত নয়। কিন্তু এইটুকু ভারতবর্ষের নাগরিক হিসেবে আমি জানি, আমাদের কনস্টিটিউশনে পরিষ্কার লেখা আছে যে অনেকটা সেই আমাদের যেমন ক্রিমিনাল জুরিসপ্রুডেন্সেও লেখা আছে যে 10 জন দোষী যদি সাজার হাত থেকে বেঁচে যায় সেটাও ঠিক, কিন্তু একজন নির্দোষও যেন শাস্তি না পায়। একইভাবে ভারতবর্ষের সংবিধান বলছে যে ভোটার তালিকায় যদি 2-4 জন উল্টোপাল্টা লোক ঢুকে যায় তো যাক, কিন্তু একজন বৈধ ভোটারের নামও যেন বাদ না যায়। আর পশ্চিমবঙ্গের রাজনৈতিক দলগুলি, বিশেষ করে কংগ্রেস বলুন কিংবা সিপিআইএম বলুন বা আইএসএফ বলুন, এরা অনেক দিন ধরেই দাবি জানাচ্ছেন যে একজন বৈধ ভোটারকে বাদ দিয়েই ভোট করা চলবে না। এটাই যদি তাদের স্ট্যান্ড হয় তাহলে তাদের উচিত অবিলম্বে সুপ্রিম কোর্টে ইন্টারলকিউটরি অ্যাপ্লিকেশন করা। সেটা করবেন কি করবেন না তাদের ব্যাপার, কিন্তু তারা না করলেও আরও অনেকে যে করবেন এটা আমি লিখে দিতে পারি। সুতরাং নির্ঘণ্ট দেখে আমি উৎসাহিত বোধ করতে পারছি না এখনই, কেননা এমনভাবে পশ্চিমবঙ্গের এই ভোটার তালিকা সংশোধনের ব্যাপারটা শেষ পর্বে এসে জট পাকিয়ে গেছে, যে জট খোলার এখতিয়ারটাই আর নির্বাচন কমিশনের হাতে নেই। এটা যদি এক্সট্রাঅর্ডিনারি পরিস্থিতি না হয় তাহলে কোনটাকে আমি এক্সট্রাঅর্ডিনারি পরিস্থিতি বলবো? এবার একটু আইনের দিকে আসুন। রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্টে
21 নম্বর ধারায় পরিষ্কার বলা আছে যে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে ভোটার লিস্ট ফ্রিজ করে দিতে হবে। অর্থাৎ তারপরে একজন লোকের নামও ভোটার লিস্টে ঢোকানো যাবে না, একইভাবে কারুর নাম ভোটার লিস্ট থেকে বের করে দেওয়াও যাবে না। তার মানে নির্বাচন কমিশনের হাতে যদি বিষয়টাকে ঠেলে দেওয়া হয় এবং সুপ্রিম কোর্ট বলে you follow whatever is written in your statute book, তার মানে দাঁড়াবে ওই 6 এপ্রিলে যতজন ডিসকার্ডের তালিকায় থাকবেন তাদের সবার কথা ভুলে গিয়ে ভোটার লিস্টকে ওই তারিখে ফ্রিজ করে দেওয়া হবে। এটা ভারতীয় নাগরিকের মৌলিক অধিকারের পরিপন্থী। এই কাজটা সুপ্রিম কোর্ট করবে বলে আমি মনে করি না। আবার সুপ্রিম কোর্ট কি করবে সেটাও যতক্ষণ পর্যন্ত না পরবর্তী শুনানি হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এই নির্ঘণ্ট নিয়ে বিশেষ একটা উত্তেজিত, প্ররোচিত, রোমাঞ্চিত যাই বলুন না কেন হতে পারছি না। আর এই অ্যাসপেক্টটাই আমি অবাক হয়ে দেখছি সেভাবে আমাদের মিডিয়ায় আলোচিত হচ্ছে না। 60 লক্ষ ফিগার কোনো চারটিখানি ফিগার নয়। যদি ধরা যাক 20 লক্ষ লোকের নাম বাদ গেল, অ্যাপেলেট ট্রাইব্যুনালে তারা গেল না, দ্যাট মাইট ইনফ্লুয়েন্স ভোটিং রেজাল্ট ইন মেনি মেনি কনস্টিটুয়েন্সিস। সেটাও তো মনে রাখতে হবে, বিশেষ করে সেই সব কনস্টিটুয়েন্সিতে যেখানে জয় পরাজয়ের ব্যবধান খুব কম। একেই তো 63 লাখ বাইরে চলে গেছে, আর যদি স্ট্যাটিউট বুক মেনে মনোনয়ন প্রত্যাহারের দিনে নির্বাচনী ভোটের তালিকা ফ্রিজ করতে হয় তাহলে সেই সংখ্যাটা বাই ডিফল্ট 80ও হতে পারে, 90ও হতে পারে, যে কোনো একটা ফিগার হতে পারে। এবং এই ফিগার যদি হয়, দ্যাট ইজ গোয়িং টু অ্যাফেক্ট হাউ মেনি কনস্টিটুয়েন্সিজ নো ওয়ান নোজ। কিন্তু অনেক কনস্টিটুয়েন্সিতে এটা যে ভোটের ফলাফলকে প্রভাবিত করবে তাতে কোনো সন্দেহ নেই। অতএব আজকের নির্ঘণ্ট তো পঞ্জিকা দেখে হয়নি যে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী। গুপ্ত প্রেস একরকম বলছে আর বিশুদ্ধ সিদ্ধান্ত আর একরকম বলছে, কিন্তু ফারাক হচ্ছে একজন বলছে দশমীর দিনেই, দশমী অমুক তারিখে শেষ হচ্ছে, আরেকজন বলছে তার পরের দিন হচ্ছে। এর বাইরে তো কিছু হচ্ছে না। এটা কিন্তু পঞ্জিকার নির্ঘণ্ট নয়, এটা নির্বাচন কমিশনের নির্ঘণ্ট, এবং সেই নির্ঘণ্ট রূপায়িত করার সম্পূর্ণ অধিকার এখনো পর্যন্ত তাদের হাতে আসেনি। আমার মোটা মাথায় এটাই এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিশ্লেষণের পয়েন্ট। ভালো থাকবেন, শুভরাত্রি, নমস্কার।